বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি তোমাদের প্রিয় তিশা। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটি টিপে দাও, যাতে আমাদের নতুন নতুন গল্প সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আজ আমি তোমাদের এমন একটা গল্প শোনাতে এসেছি, যেটা আমাদের এক ফলোয়ার মেল করে পাঠিয়েছেন। তিনি চাননি তার নাম প্রকাশ হোক, তাই তার পরিচয় গোপন রাখা হল। কিন্তু বিশ্বাস করো, এই গল্পটা শুনলে তোমাদের মনের ভেতর অদ্ভুত এক অনুভূতি তৈরি হবে। এই গল্পটা এক সাধারণ পরিবারের ভেতরের গল্প, যেখানে এক নারীর মনে লুকানো ইচ্ছে আর অদ্ভুত এক সম্পর্কের টানাপোড়েন তোমাদের সামনে তুলে ধরবে। এই গল্পটা শুনে যদি তোমার মনটা একটুও ছুঁয়ে যায়, তাহলে আমাদের সাথে থেকো। আর হ্যাঁ, তোমরা যারা আমার ইমো নাম্বার পেতে চাও, তারা ধৈর্য ধরে পুরো গল্পটা শোনো। গল্পের কোনো এক অংশে আমি আমার প্রিয় পাঠকদের জন্য আমার ইমো নাম্বারটা দেব। সো আমার সাথে কথা বলতে চাইলে পুরো গল্পটা শুনতে হবে কিন্তু। চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। শাওনের সাথে রিনার যখন বিয়ে হয়েছিল, তখন রিনা ছিল মাত্র ২১ বছরের এক ছটফাটে তরুণী। ভালোবাসার রঙে রাঙানো সেই দিনগুলোতে রিনার মনে একটাই স্বপ্ন ছিল, শাওনকে নিয়ে একটা সুখের সংসার গড়বে। শাওন ছিল একটা প্রাইভেট কোম্পানির সেলস ম্যানেজার। বিয়ের পরপরই ওকে প্রায়শই বাইরে থাকতে হতো, কখনো ২ দিনের জন্য, কখনো ৫-৬ দিনের জন্য। রিনা প্রথম প্রথম একটু মন খারাপ করলেও শাওন যখন ফিরত, তখন সব কষ্ট ভুলে যেত। শাওন ভালোবাসত রিনাকে, কিন্তু ওর কাজের চাপ আর দূরত্বের কারণে একটা অদৃশ্য দেয়াল যেন ওদের দুজনের মাঝে তৈরি হচ্ছিল। রিনা একাকিত্বে ভুগতে শুরু করল। ওর মা বাবা একটু দূরেই থাকতেন, আর শ্বশুরবাড়ির সবাই গ্রামে। শহরে রিনা একা, নিজের ফ্ল্যাটে। দিনে গৃহস্থালির কাজ, টিভি দেখা, বই পড়া, এই ছিল ওর রুটিন। কিন্তু সন্ধে নামলেই বুকের ভেতরটা হু হু করে উঠত। শাওনের সাথে ফোনে কথা বলত, কিন্তু কথার ফাঁকে সে অনুভব করত শাওন যেন ওর মনের গভীরের নিঃসঙ্গতাটা বুঝতে পারছে না। শাওন কেবল কাজের কথা, অফিসের কথা বা ওর কেমন লাগছে জানতে চাইত। রিনার ভেতরে শূন্যতাটা পূরণ হচ্ছিল না। ঠিক এই সময়ে মেসোমশাই অসীম বাবুর আবির্ভাব হল ওদের জীবনে। অসীম বাবু সম্পর্কে রিনার মায়ের এক দূর সম্পর্কের ভাই। সেই সূত্রে রিনারও মেসোমশাই। উনি একাই থাকতেন, পরিবার বলতে তেমন কেউ ছিল না। মাঝে মাঝে রিনার মা তাকে ফোন করে খোঁজখবর নিতেন, আর রিনাকেও বলতেন মেসোমশাইয়ের খোঁজ নিতে। অসীম বাবু যখন প্রথম রিনার ফ্ল্যাটে এলেন, তখন রিনার মনে এক ধরনের স্বস্তি এসেছিল। শাওন তখন ১ সপ্তাহের জন্য অফিসের কাজে শিলিগুড়ি গিয়েছিল। অসীমবাবু দেখতে বেশ ভালো, বয়স ৫০-এর কোঠায় হলেও শরীরটা এখনও বেশ টান টান। চোখে মোটা ফ্রেমের চশমা, চুলগুলো কিছুটা সাদা হলেও বেশ গোছানো। প্রথম দেখায় রিনা বেশ সম্ভ্রমের সাথেই কথা বলেছিল। মেসোমশাই নানান গল্প করছিলেন, ওর মা বাবার কথা, ছোটবেলার স্মৃতি, এমন আরও কত কিছু। রিনা অবাক হয়ে শুনছিল। এরপর মেসোমশাই নিজেই প্রস্তাব দিলেন, রিনা মা, তোমার মেসোমশাই তো এখানে একাই থাকি, তোমার কোনো অসুবিধা হলে আমাকে বলতে পারো। শাওন যখন না থাকে তখন তো তুমি একদম একা, ভয়টয় করে না তোমার? রিনা তখন লাজুক হেসে বলেছিল, না মেসোমশাই, তেমন ভয় করে না, আসলে একা থাকতে থাকতে অভ্যেস হয়ে গেছে। মেসোমশাই একটা দীর্ঘ শ্বাস ফেলে বলেছিলেন, অভ্যেস তো অনেক কিছুই হয় মা, কিন্তু মনের ভেতরটা তো আর অভ্যেস মানে না, সে তো সঙ্গ চায়, একটু কথা বলতে চায়, তাই না? সেই দিনের কথাগুলো রিনার মনে গেঁথে গিয়েছিল। মেসোমশাইয়ের কথাগুলোতে কেমন যেন একটা আন্তরিকতা ছিল, যা শাওনের ব্যস্ততার আড়ালে রিনা কখনো পায়নি। এরপর থেকে মেসোমশাই মাঝে মাঝেই আসতেন, প্রথমে চা খেতে, কখনো ফলমূল, কখনো গল্পের বই। রিনা প্রথমে একটু অস্বস্তিতে ভুগলেও ধীরে ধীরে ওর ভালো লাগতে শুরু করল। মেসোমশাই আসতেন, প্রায় ২-৩ ঘণ্টা ধরে গল্প করতেন। রিনা ওর একাকিত্বের গল্প শোনাত, আর মেসোমশাই মনোযোগ দিয়ে শুনতেন। এমন একজন মানুষ যে মন দিয়ে ওর কথা শুনছে, এটা রিনার জন্য এক নতুন অভিজ্ঞতা ছিল। একদিন মেসোমশাই আসলেন, হাতে একটা বড় বাজারের থলে। রিনা তখন দুপুরে ভাত খাচ্ছিল। মেসোমশাইকে দেখে অবাক হয়ে বলল, আরে মেসোমশাই, এত বাজার কেন? মেসোমশাই মৃদু হেসে বললেন, শাওন তো নেই, তুমি একা একা কি খাবে? তাই ভাবলাম আজ আমি নিজেই কিছু মাছ এনে রান্না করে খাইয়ে দিই, তুমি তো আবার মাছ খুব ভালোবাসো। রিনা অবাক হল। শাওনও ওর প্রিয় খাবারের খবর রাখত, কিন্তু এভাবে কেউ কখনো রান্না করে খাওয়ানোর কথা বলেনি। রিনার মনে এক ধরনের কৃতজ্ঞতা বোধ জন্মাল। সেদিন মেসোমশাই নিজ হাতে রিনার জন্য মাছের ঝোল আর সবজি রান্না করলেন।
খেতে বসে রিনা অবাক হল। মেসো মশাইয়ের হাতের রান্না একদম ওর মায়ের মতো। সেই দিন বিকারে গল্প করতে করতে মেসো মশাই যখন রিনার মাথায় হাত বুলিয়ে বললেন, মা তুমি খুব লক্ষ্মী মেয়ে, শাওন খুব ভাগ্যবান, রিনার ভেতরে একটা অদ্ভুত অনুভূতি হল। ওর মনে হল এতদিন যেন কেউ ওর এভাবে আদর করে কথা বলেনি। মাস খানেক এভাবেই কেটে গেল। শাওন ফিরে আসার পরও মেসো মশাইয়ের আসা যাওয়া বন্ধ হল না। শাওন মেসো মশাইকে দেখে খুশিই হল। বলল, মেসো মশাই ভালো করেছেন, রিনার খোঁজ নিয়েছেন। আমি তো অফিস নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে ওর দিকে মন দিতেই পারি না। শাওনের এই কথাগুলো রিনার বুকে যেন ছুরির মতো বিঁধেছিল। ও মনে মনে ভেবেছিল, শাওন কেন ওর একাকিত্বটা বোঝে না, কেন ওর মনের ভেতরে শূন্যতাটা পূরণ করে না। শাওন আবার বাইরে গেল, এবার একটু বেশি দিনের জন্য, প্রায় 10 দিনের জন্য। রিনা আবার একা, আর এই সুযোগে মেসো মশাইয়ের উপস্থিতি আরও ঘন হল। উনি দিনের একটা বড় অংশ রিনার সাথেই কাটাতেন। কখনো দুপুরবেলা আসতেন, খেয়ে যেতেন, কখনো বিকালে চা খেতে এসে সন্ধে অবধি গল্প করতেন। রিনা প্রথম প্রথম একটু ইতস্তত করত, কিন্তু মেসো মশাইয়ের আন্তরিক ব্যবহারে ওর সংকোচ কেটে গেল। মেসো মশাই ওকে সিনেমা দেখতে যাওয়ার প্রস্তাব দিলেন। রিনা প্রথমে রাজি না হলেও পরে মেসো মশাইয়ের পীড়াপিড়িতে রাজি হয়ে গেল। সিনেমা দেখে ফেরার পথে মেসো মশাই রিনার হাত ধরে হাঁটছিলেন। প্রথম দিকে রিনা একটু ধাক্কা খেলেও মেসো মশাইয়ের হাতটা এমন উষ্ণ আর ভরসা দেওয়ার মতো ছিল যে রিনা অপাত করতে পারল না। রিনার মনে হল এই মানুষটা যেন ওকে একটা অন্যরকম সুরক্ষা দিচ্ছে। ও শাওনের হাতেও অনেকবার হাত রেখেছে, কিন্তু এই স্পর্শটা কেমন যেন আলাদা, এক ধরনের নিষিদ্ধ উষ্ণতা যা রিনার শরীরে শিহরণ জাগিয়ে তুলছিল। এরপর থেকে মেসো মশাই প্রায়শই রিনার বাড়িতে রাতের বেলা আসতেন। শাওন যেহেতু বাইরে থাকত, তাই রিনা একা। রাতের খাবার খেয়ে মেসো মশাই সোফায় বসতেন, আর রিনা ওর পাশে বসে গল্প করত। একদিন রাত অনেক গভীর হয়ে গিয়েছিল। মেসো মশাই উঠতেই চাচ্ছিলেন না। রিনা প্রথম দিকে একটু অস্বস্তি বোধ করলেও মেসো মশাইয়ের কথায় কেমন যেন একটা জাদু ছিল। উনি এমনভাবে কথা বলতেন যেন রিনার মনের সব কষ্ট, সব না বলা কথা বের করে আনতেন। সেদিন গল্প করতে করতে রিনার চোখ ভিজে এসেছিল। মেসো মশাই খুব আলতো করে রিনার কাঁধে হাত রেখেছিলেন। তারপর সেই হাতটা ধীরে ধীরে রিনার পিঠের ওপর দিয়ে নেমে এসে ওর কোমরের কাছে চলে এলো। রিনা প্রথমে একটু নড়ে চড়ে বসলেও মেসো মশাইয়ের হাতটা আর সরল না, বরং আরও শক্ত করে ওর কোমরটা চেপে ধরল। রিনার বুক ধরফার করছিল। ও চোখ তুলে মেসো মশাইয়ের দিকে তাকালো। মেসো মশাইয়ের চোখে এক অন্যরকম দৃষ্টি, এক অচেনা আলো, যা রিনার মনকে কেমন যেন এক অজানা ভালোবাসার দিকে টানছিল। মেসো মশাই খুব নিচু গলায় বললেন, রিনা মা, তোমার কষ্টগুলো আমি বুঝি, তোমার এই একাকিত্ব, তোমার এই ভেতরের দহন আমি সবই জানি। রিনা সেদিন কিছু বলতে পারেনি, ওর মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। মেসো মশাইয়ের হাতটা তখন ওর কোমরেই ছিল। রিনা অনুভব করল মেসো মশাই ধীরে ধীরে ওর দিকে ঝুঁকে আসছেন। রিনার শরীর যেন জমে যাচ্ছিল। ও না পারছে সরে যেতে, না পারছে কিছু বলতে। ওর মন যেন দুভাগ হয়ে যাচ্ছিল। এক ভাগ বলছিল, এটা ভুল, সরে যা, আর আরেক ভাগ বলছিল, এটাই তো চেয়েছিলি এতদিন। এই মনোযোগ, এই উষ্ণতা। মেসো মশাইয়ের ঠোঁট যখন রিনার কপালে আলতো করে ছুঁয়ে দিল, তখন রিনার পুরো শরীরটা কেঁপে উঠল। একটা অচেনা বিদ্যুৎ তরঙ্গ যেন ও সারা শরীরে ছড়িয়ে পড়ল। কপাল থেকে ধীরে ধীরে মেসো মশাইয়ের ঠোঁট নামল রিনার গালে। তারপর ওর ঠোঁটের এক পাশে এসে থেমে গেল। রিনা চোখ বন্ধ করে ফেলল। ও অনুভব করল মেসো মশাইয়ের উষ্ণ শ্বাস ওর মুখে এসে পড়ছে। সেদিন রাতে মেসো মশাই রিনাকে ছেড়ে দিয়েছিলেন, কিন্তু সেই স্পর্শ, সেই নিস্তব্ধতার ভাষা রিনার মনে এক গভীর ছাপ ফেলে গিয়েছিল। রিনা সেদিন রাতে ঘুমাতে পারেনি। ওর মনে হচ্ছিল ও যেন এক অন্য রিনাকে আবিষ্কার করেছে। যে রিনা এতদিন নিঃসঙ্গতায় ডুবেছিল, সে যেন এক নতুন আকাঙ্ক্ষা আর এক নিষিদ্ধ অনুভূতির মুখোমুখি হয়েছে। পরের দিন মেসো মশাই যখন ফোন করে জানতে চাইলেন, মা কেমন আছো, কোনো অসুবিধা হয়নি তো? রিনা তখন একটু ইতস্তত করে বলেছিল, না মেসো মশাই, ভালো আছি। এই ভালো আছি এর আড়ালে লুকিয়েছিল এক গভীর অস্থিরতা আর অজানা এক আকর্ষণ। মেসো মশাইয়ের আসা যাওয়ার পরিমাণ এবার আরও বেড়ে গেল। শাওন বাইরে থাকলে তিনি প্রায় রোজই আসতেন, আর এখন আর শুধু গল্পেই সীমাবদ্ধ থাকতেন না। তিনি রিনার শরীরের কাছাকাছি আসতেন, ছুঁয়ে দেখতেন, কখনো চুল ঠিক করে দেওয়ার ওছিলায় ওর গালে হাত বুলাতেন, কখনো সোফায় বসার সময় ওর হাঁটুর সাথে নিজের হাঁটু লাগিয়ে বসতেন। রিনা প্রথম দিকে একটু সরিয়ে দিলেও মেসো মশাইয়ের চোখে এমন একটা অনুরোধ ভরা দৃষ্টি থাকত যে রিনা আর কিছু বলতে পারত না। ওর শরীরটা কেমন যেন শিথিল হয়ে আসত।
একদিন মেসোমশাই রিনাকে নিয়ে শহরের এক রেস্টুরেন্টে ডিনার করতে গেলেন। খুব সুন্দর একটা জায়গা, মৃদু আলোয় ঢাকা। রিনা একটা সুন্দর সালোয়ার কামিজ পরেছিল। মেসোমশাই রিনার দিকে তাকিয়ে মুগ্ধ চোখে বলেছিলেন, রিনা মা, তোমাকে আজ এত সুন্দর লাগছে, কি বলবো। মনে হচ্ছে যেন কোনো সিনেমার নায়িকা। রিনা লজ্জায় লাল হয়ে গিয়েছিল। শাওনও ওর প্রশংসা করত, কিন্তু মেসোমশায়ের এই প্রশংসা কেমন যেন রিনার ভেতরটা ছুঁয়ে যাচ্ছিল। ডিনার শেষে ফেরার পথে মেসোমশাই রিনার হাত ধরেছিলেন। এবার আর রিনা হাত সরিয়ে দেয়নি, বরং মেসোমশায়ের হাতটা আরও শক্ত করে ধরেছিল। রিনা অনুভব করছিল মেসোমশায়ের এই স্পর্শে কেমন যেন এক অদ্ভুত শান্তি আছে, যা ওর মনের ভেতরের শূন্যতাটাকে কিছুটা হলেও পূর্ণ করে তুলছে। গাড়ি থেকে নেমে ফ্ল্যাটের দিকে হাঁটতে হাঁটতে মেসোমশাই যখন ওকে নিজের বুকের কাছে টেনে নিয়েছিলেন, রিনা তখন আর কোনো বাধা দিতে পারেনি। ওর শরীরটা যেন মেসোমশায়ের বাহুডোরেই শান্তি খুঁজে পেয়েছিল। মেসোমশাইয়ের ঠোঁট সেদিন রিনার গলায় নেমে এসেছিল। রিনা চোখ বন্ধ করে সেই উষ্ণতা অনুভব করছিল। ওর মনে হচ্ছিল ও যেন এক গভীর সমুদ্রে ডুবে যাচ্ছে, যেখানে কোনো কুল কিনারা নেই, শুধু আছে এক নিষিদ্ধ সুখের হাতচানি। মেসোমশাইয়ের হাতগুলো তখন রিনার কোমরের পাশ থেকে ধীরে ধীরে ওর পিঠের দিকে চলে আসছিল, আর রিনা যেন এক অদৃশ্য আকর্ষণে আরও বেশি করে ওর দিকে ঝুঁকে পড়ছিল। এই সম্পর্কটা কখন যেন এক নীরব যুক্তিতে পরিণত হয়েছিল। রিনা জানত এটা ভুল, এটা সমাজ মানে না, শাওন জানলে ওর জীবন নষ্ট হয়ে যাবে, কিন্তু ওর মনের এক গভীর কোণে মেসোমশাইয়ের প্রতি একটা অদ্ভুত নির্ভরতা আর আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল। মেসোমশাই ওকে এমন এক অনুভূতি দিচ্ছিলেন যা শাওন কোনোদিন দিতে পারেনি। এই অনুভূতিতে যেমন ভয় ছিল, তেমনি ছিল এক প্রবল আকর্ষণ। একদিন রাতে মেসোমশাই রিনার ফ্ল্যাটে ছিলেন। শাওন তখনও ফেরেনি। রাতের খাবার শেষ করে রিনা যখন বিছানায় শুয়েছিল, মেসোমশাই তখন ওর পাশে এসে বসেছিলেন। রিনা জানত কি ঘটতে চলেছে। ওর মনটা একদিকে যেমন ভীত ছিল, অন্যদিকে কেমন যেন এক অস্থির আনন্দ অনুভব করছিল। মেসোমশাই খুব আলতো করে রিনার হাতটা তুলে নিয়েছিলেন, তারপর ওর হাতের তালুতে নিজের ঠোঁট ছুঁইয়ে দিয়েছিলেন। রিনার শরীরে এক শীতল স্রোত বয়ে গিয়েছিল। মেসোমশাই ধীরে ধীরে রিনার মাথার কাছে এসে ওর চুলে হাত বোলাতে লাগলেন। রিনা চোখ বন্ধ করে শুয়েছিল। মেসোমশাইয়ের স্পর্শে ওর শরীরটা যেন নিজের আয়ত্তে ছিল না। তার হাতটা যখন খুব আলতো করে রিনার কোমরের কাছে চলে এলো, রিনার পুরো শরীরটা যেন মুহূর্তের জন্য শিথিল হয়ে পড়ল, শ্বাসটা যেন কোথাও আটকে গেল। মেসোমশায়ের ফিসফিস করে বলা কথাগুলো রিনার কানের কাছে এসে এক গভীর নেশা ধরিয়ে দিচ্ছিল। সেদিন রাতের পর রিনার জীবনটা যেন পুরোপুরি বদলে গিয়েছিল। মেসোমশায়ের সাথে ওর সম্পর্কটা এক অন্য মাত্রায় পৌঁছেছিল। দিনের বেলাতেও এখন মেসোমশাই রিনার ঘরে আসতেন, যখন শাওন থাকত না। রিনা প্রথম দিকে খুব অপরাধ বোধে ভুগত, কিন্তু মেসোমশায়ের আদর, ওর প্রতি মেসোমশায়ের গভীর মনোযোগ রিনার সমস্ত দ্বিধা ভুলিয়ে দিত। রিনা নিজেকে মেসোমশায়ের কাছে সমর্পণ করে দিত। ওর মনে হতো মেসোমশায়ের বাহুডোরেই ওই যেন সবচেয়ে সুরক্ষিত। রিনা এখন প্রায়শই শাওনের সাথে ফোনে কথা বলার সময় চুপ করে থাকত। শাওন যখন ওর সাথে ভালোবাসার কথা বলত, রিনার মনে হতো যেন ও মিথ্যে বলছে। নিজের ভেতরের এই অপরাধ বোধ ওকে কুড়ে কুড়ে খাচ্ছিল। কিন্তু মেসোমশায়ের স্পর্শ, তার ভালোবাসা, তার নীরব যুক্তি রিনাকে এই সম্পর্ক থেকে বের হতে দিচ্ছিল না। রিনা অনুভব করত মেসোমশায়ের বুকে মাথা রেখে যখন ও সমস্ত লজ্জা ভুলে নিজের অস্তিত্বের গভীরতা অনুভব করত, তখন মনে হতো যেন এক নিষিদ্ধ জগতে ঢুকে গেছি, যেখান থেকে আর বেরোতে চাইছি না। ওর শরীরের ভাঁজে ভাঁজে যখন অদ্ভুত এক উত্তাপ ছড়িয়ে পড়ত, মেসোমশায়ের চোখের গভীর দৃষ্টি যেন সেই উত্তাপকে আরও বাড়িয়ে তুলত। এই সম্পর্কটা কি ভুল? রিনা নিজেকে এই প্রশ্নটা বারবার করত। এর কোনো সামাজিক মর্যাদা নেই, এটা অবৈধ। কিন্তু রিনার একাকী মন আর শাওনের অনুপস্থিতি রিনাকে এই নিষিদ্ধ পথে টেনে এনেছিল। রিনা জানত না এই সম্পর্কের পরিণতি কি হবে। ও এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছিল, যেখানে শুধু মেসোমশায়ের নীরব ছায়া আর রিনার মনের ভেতরের জটিল টানাপোড়েন।
বন্ধুরা, গল্পটা এখানেই শেষ নয়। রিনার জীবনের এই জটিল সম্পর্কের মোড় কোথায় ঘুরবে, ওর ভাগ্যে কি আছে তা জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন। গল্পটা শুনে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে এমন আরও অনেক না বলা গল্প আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আপনার ইমো নাম্বারটি পেতে এই গল্পটি শেয়ার করে কমেন্ট করুন। আমরা আপনার ইমো নাম্বারে গল্পের পরের অংশ পাঠাব। রিনা জানত না এই সম্পর্কের পরিণতি কি হবে। ও এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছিল, যেখানে শুধু মেসোমশায়ের নীরব ছায়া আর রিনার মনের ভেতরের জটিল টানাপোড়েন। তার এই জীবনটা এখন এক দোলাচলে ভাসমান। একপাশে সামাজিক বাধাধরা নিয়ম, স্বামী শাওনের প্রতি দায়বদ্ধতা, আর অন্য পাশে মেসোমশায়ের উষ্ণ ভালোবাসা, অবাধ মনোযোগ আর এক নিষিদ্ধ সুখের হাতছানি। দিনের পর দিন এই দোলাচল রিনাকে আরও বেশি করে গ্রাস করছিল। ওর মন আর শরীর যেন দুই ভিন্ন সত্তায় ভাগ হয়ে গিয়েছিল। মন বলতো, ফিরে আয় রিনা, এটা ভুল, এর কোনো ভবিষ্যৎ নেই। আর শরীর বলতো, থেকে যা রিনা, এই উষ্ণতা, এই মনোযোগ, এটাই তো তুই এতদিন চেয়েছিলি। মেসোমশাইয়ের সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত রিনাকে এক নতুন অনুভূতির জগতে টেনে নিয়ে যাচ্ছিল। এখন আর শুধু রাতে নয়, দিনের বেলাতেও মেসোমশাই প্রায়শই আসতেন। শাওন যেহেতু মাসের বেশিরভাগ সময় শহরের বাইরেই কাটাত, তাই এই অবাধ মেলামেশার সুযোগ আরও বেড়ে গিয়েছিল। রিনা এখন আর তেমন ইতস্তত করত না। এক ধরনের অদ্ভুত অভ্যাস ওর জীবনে বাসা বেঁধেছিল। মেসোমশাই আসতেন, রিনার হাতে ধরে নিজের হাতের উষ্ণতা অনুভব করাতেন, আলতো করে ওর চুলগুলো কানের পেছনে গুজে দিতেন। রিনার মনে হতো এই মানুষটা যেন ওকে মনের গভীরে বুঝতে পারে, ওর সব না বলা কথাগুলো যেন তিনি চোখের ইশারায় বুঝে নেন। একদিন দুপুরবেলা মেসোমশাই যখন রিনার ফ্ল্যাটে এলেন, রিনা তখন রান্নাঘরে দুপুরের খাবার বানাচ্ছিল। মেসোমশাই চুপচাপ এসে ওর পেছনে দাঁড়ালেন। রিনা টের পেতেই চমকে উঠল। মেসোমশাই আলতো করে ওর কোমর জড়িয়ে ধরলেন। রিনা প্রথমে একটু নিজেকে ছাড়িয়ে নিতে চাইলেও মেসোমশাইয়ের উষ্ণ স্পর্শ ওর শরীরকে অবশ করে দিচ্ছিল। তিনি রিনার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বললেন, কি রান্না হচ্ছে মা? তোমার হাতের রান্না খেয়েই তো আমি বাঁচি। রিনা লজ্জায় হাসিতে মেসোমশায়ের দিকে ফিরল। ওর মুখে কোনো কথা জোগাল না। মেসোমশায়ের চোখ দুটো যেন ওর মনের গভীরের সব আকাঙ্ক্ষাকে এক নিমিষে পড়ে নিচ্ছিল। সেদিন দুপুরের খাবারটা যেন এক অন্যরকম ভালো লাগায় ভরে উঠেছিল। শাওন যখন ফোন করত, রিনা তখন নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করত। শাওন তার কাজের কথা বলত, অফিসের চাপ, নতুন নতুন প্রজেক্টের কথা। রিনা মনোযোগ দিয়ে শুনলেও তার মনটা যেন অন্য কোথাও পড়ে থাকত। শাওন যখন ভালোবাসার কথা বলত, রিনার মনে হতো যেন প্রতারণা করছে। ওর মনে একটা গভীর অপরাধ বোধের কাঁটা বিঁধত। কিন্তু শাওন ওর একাকিত্ব, ওর মনের ভেতরের শূন্যতাটা কোনোদিন অনুভব করতে পারেনি। এটা ভেবেই রিনা নিজেকে সান্ত্বনা দিত। শাওন শুধুই তার কাজের মানুষ, আর মেসোমশাই হলেন তার আত্মার সঙ্গী। এমন একটা অদ্ভুত যুক্তি রিনার নিজের মনে মনে দাঁড় করিয়েছিল। একদিন মেসোমশাই রিনাকে নিয়ে শহরের বাইরে একটি ছোট পিকনিকে যাওয়ার প্রস্তাব দিলেন। রিনা প্রথমে রাজি হতে চাইছিল না। ওর মনে ভয় ছিল কেউ যদি দেখে ফেলে। কিন্তু মেসোমশাই এমনভাবে পীড়াপিড়ি করলেন, এমন মায়াময় দৃষ্টিতে তাকালেন যে রিনা আর না বলতে পারল না। রিনা মনে মনে ভাবল, একবারই তো, কি আর হবে। একটা পাহাড়ি ঝর্ণার কাছে মেসোমশাই গাড়ি থামালেন। প্রকৃতি ছিল অপূর্ব সুন্দর, নীল আকাশ, সবুজের সমারোহ আর ঝর্ণার কলকল ধ্বনি। রিনা তার নিজের একাকী জীবনে এমন নির্মল আনন্দের কথা কল্পনাও করতে পারেনি। মেসোমশাই ঝর্ণার পাশে বসে রিনার হাত ধরেছিলেন। রিনা মাথা এলিয়ে দিয়েছিল মেসোমশাইয়ের কাঁধে। মেসোমশাই ওর চুলে বিলি কেটে দিচ্ছিলেন আর গল্প বলছিলেন তার ফেলে আসা জীবনের কথা, একাকিত্বের কথা। রিনার মনে হল এই মানুষটিও তার মতোই একাকী, এই মানুষটিও তার মতোই ভালোবাসার কাঙ্গাল। সেই মুহূর্তে রিনার মনে কোনো দ্বিধা ছিল না, কোনো অপরাধবোধ ছিল না, শুধুই ছিল এক অদ্ভুত শান্তি আর নির্ভরতা। মেসোমশাই সেদিন রিনার কপালে একটি গভীর চুমন এঁকেছিলেন। সেই চুমন ছিল ভালোবাসার, নির্ভরতার আর এক নিষিদ্ধ অঙ্গীকারের। শাওন ফেরার দিন ঘনিয়ে আসছিল। রিনার মনে এখন এক অন্যরকম অস্থিরতা। শাওন ফিরলে মেসোমশাইয়ের আসা যাওয়া কমে যাবে, এই ভেবেই রিনার মন খারাপ হতে শুরু করল। মেসোমশাইও কেমন যেন মন মরা হয়ে পড়েছিলেন। একদিন সন্ধ্যায় মেসোমশাই রিনার ফ্ল্যাটে এলেন, হাতে একটা ছোট উপহারের প্যাকেট। রিনা অবাক হয়ে প্যাকেটটা খুলল। ভেতরে ছিল একটা সুন্দর মুক্তোর নেকলেস। রিনা মুগ্ধ হয়ে মেসোমশাইয়ের দিকে তাকালো।
মেসোমশাই মৃদু হেসে বললেন, এটা তোমার জন্য রিনা মা, আমার ভালোবাসা। রিনা সেদিন মেসোমশাইকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিল। এই উপহারটা কেবল একটি নেকলেস ছিল না, এটা ছিল মেসোমশাইয়ের এক গভীর ভালোবাসার প্রতীক। শাওন ফিরল, তার সাথে একরাশ অফিসের ফাইল আর ক্লান্তি। রিনা চেষ্টা করল স্বাভাবিক থাকতে, তার পছন্দের খাবার রান্না করল, গল্প করল। কিন্তু শাওনের চোখের দিকে তাকিয়ে রিনার নিজেকে কেমন যেন অপরাধী মনে হতে লাগল। শাওন রিনার দিকে তাকিয়ে বলল, রিনা, তুমি কি একটু রোগা হয়ে গেছো নাকি আমার চোখ ভুল দেখছে? রিনা দ্রুত নিজেকে সামলে নিয়ে বলল, ধুর, তুমিও যা বলো, বরং তুমিই তো ক্লান্ত হয়ে গেছো, কত চাপ তোমার ওপর। শাওন হেসে রিনাকে নিজের কাছে টেনে নিল। রিনার মনে হল এই স্পর্শটা এখন আর ওর আছে তেমন উষ্ণ লাগে না। মেসোমশাইয়ের স্পর্শে যে তীব্র আবেগ আর নির্ভরতা ছিল, শাওনের স্পর্শে তা ছিল অনুপস্থিত। শাওন ফিরে আসার পর মেসোমশাইয়ের আসা যাওয়া কমে গেল, কিন্তু তাদের যোগাযোগ বন্ধ হল না। মেসোমশাই প্রায়শই রিনাকে ফোন করত। রিনা আড়ালে গিয়ে কথা বলত, মেসোমশাইয়ের খোঁজ খবর নিত। শাওন যখন অফিসে যেত, মেসোমশাই তখনও রিনার কাছে আসতেন, তবে এখন আর আগের মতো অবাধে নয়। এক নতুন সতর্কতা তাদের ঘিরে ধরেছিল। রিনার মনের ভেতরের অস্থিরতা আরও বেড়ে গিয়েছিল। সে চাইত মেসোমশাই আগের মতোই আসুক, আগের মতোই তার পাশে থাকুক। একবার শাওন হঠাৎ করেই অফিস থেকে দুপুরবেলা ফিরে এলো। রিনা তখন অন্যমনস্ক হয়ে টিভি দেখছিল। শাওনের হঠাৎ আগমনে রিনা চমকে উঠল। শাওন রিনার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার রিনা, অমন চমকে উঠলে যে? রিনা চিন্তিত মুখে বলল, জানি না মেসোমশাই, তবে প্রীতি খুব খুঁটিয়ে দেখে। ও যদি কিছু বুঝতে পারে তাহলে তো সমস্যা হবে। মেসোমশাই রিনার হাত ধরে অভয় দিয়ে বললেন, চিন্তা করো না রিনা মা, আমি আছি তো, কোনো অসুবিধা হবে না। মেসোমশাইয়ের কথা শুনে রিনা কিছুটা আশ্বস্ত হলেও তার মনের কোণে এক অদৃশ্য ভয় থেকেই গেল। মাস কয়েক এভাবেই কাটল। রিনা আর মেসোমশাইয়ের সম্পর্ক আরও গভীর হল। রিনা এখন মেসোমশাইয়ের প্রতি পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছিল। ওর জীবনের প্রতিটা ছোটখাটো বিষয় মেসোমশাইয়ের সাথে শেয়ার করত। শাওন তখনও ব্যস্ত, তখনও অফিসের কাজে মগ্ন। রিনার মনে হতো শাওন যেন ক্রমশ তার জীবন থেকে দূরে সরে যাচ্ছে। একদিন রিনা অনুভব করল তার শরীরটা কেমন যেন অসুস্থ লাগছে। সকাল থেকে বমি বমি ভাব, শরীরটা দুর্বল। প্রথমে ভেবেছিল হয়তো ফ্লু, কিন্তু দুদিন যেতে না যেতেই তার মনের মধ্যে এক অন্যরকম আশঙ্কা দানা বাঁধতে শুরু করল। মাসিকের তারিখ পেরিয়ে গেছে। রিনা ভয় পেয়ে গেল। সে দ্রুত একটি প্রেগন্যান্সি কিট কিনে আনল। একাকী ওয়াশরুমে বসে রিনা ভয়ে কাঁপছিল। টেস্ট কিটটা পজিটিভ দেখাচ্ছে। রিনার দুনিয়া যেন মুহূর্তে অন্ধকার হয়ে গেল। রিনা প্রেগনেন্ট, কিন্তু এই সন্তানের বাবা কে? শাওন কি শেষবার যখন এসেছিল তখন, নাকি মেসোমশাইয়ের? রিনার মনটা ভয়ে, অপরাধবোধে আর অস্থিরতায় ছেয়ে গেল। তার চোখ দিয়ে অনর্গল জল ঝরছিল। সে জানে না কি করবে। এই সন্তান কার? যদি মেসোমশাইয়ের সন্তান হয় তাহলে তো শাওনের কাছে এই সম্পর্কটা আর লুকানো থাকবে না, তার জীবনটা মুহূর্তেই শেষ হয়ে যাবে। কাঁদতে কাঁদতে রিনা মেসোমশাইকে ফোন করল। মেসোমশাই ফোন ধরেই রিনার কান্নার আওয়াজ শুনে চিন্তিত হয়ে পড়লেন। কি হয়েছে রিনা মা, কাঁদছ কেন? সব ঠিক আছে তো? রিনা ফুটিয়ে ফুপিয়ে বলল, মেসোমশাই, তুমি কি এখনই আসতে পারবে? আমার তোমাকে খুব দরকার। মেসোমশাই কোনো প্রশ্ন না করে দ্রুত রিনার ফ্ল্যাটে এলেন। রিনা চোখ মুখ ফোলা অবস্থায় সোফায় বসেছিল। মেসোমশাই রিনার পাশে বসে ওর হাত ধরে বললেন, কি হয়েছে মা, বলো আমাকে, তোমার মেসোমশাই তোমার পাশে আছে। রিনা কাঁদতে কাঁদতে মেসোমশাইয়ের বুকে মাথা রাখল। তারপর কাঁপতে কাঁপতে তাকে সব কথা বলল, প্রেগনেন্সির খবরটা। মেসোমশাই রিনার কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন। তার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। অনেকক্ষণ নীরবতা। তারপর মেসোমশাই রিনার মাথা তুলে ধরে ওর চোখের দিকে তাকিয়ে বললেন, রিনা মা, তুমি ভয় পেও না, আমি আছি, আমরা এই সমস্যার সমাধান করব। রিনা হতাশ গলায় বলল, সমাধান? কি সমাধান করবে মেসোমশাই? যদি শাওন জানতে পারে তাহলে কি হবে? আমার জীবনটা শেষ হয়ে যাবে। মেসোমশাই রিনাকে কাছে টেনে নিয়ে বললেন, না রিনা, তোমার জীবন শেষ হতে দেব না, আমি আছি তো। কিন্তু এই আমি আছি কথাটা রিনার মনে কোনো শান্তি দিতে পারল না। রিনা জানত এই সন্তান হয়তো মেসোমশাইয়ের, কারণ শাওন শেষবার যখন এসেছিল তখন ওর মাসিক শেষ হওয়ার পরই, আর মেসোমশাইয়ের সাথে তো প্রায়শই। এই কথাগুলো রিনাকে আরও বেশি করে কুরে কুরে খাচ্ছিল।
মেসোমশাই রিনাকে বোঝানোর চেষ্টা করলেন, শাওনের সাথে তোমার শেষ কবে মেলামেশা হয়েছে সেটা তুমিই ভালো জানো, কিন্তু যা হয়েছে তা তো হয়েই গেছে, এখন আমাদের ভাবতে হবে কি করা যায়। রিনা তখন মেসোমশাইয়ের দিকে তাকিয়ে বলল, কিন্তু মেসোমশাই, তুমি কি এই সন্তানের দায়িত্ব নিতে পারবে? তুমি তো একাই থাকো, তোমার তো কোনো পরিবার নেই। মেসোমশাইয়ের চোখে কেমন যেন এক বেদনা খেলা করে গেল। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, রিনা মা, তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি তোমাকে আর তোমার সন্তানকে একা ফেলে দেব না, কিন্তু সমাজ, মানুষ কি বলবে? সমাজ আর মানুষের কথা মেসোমশাইকে চিন্তায় ফেলেছিল। রিনা বুঝতে পারছিল এই সম্পর্কটা ছিল সম্পূর্ণ অবৈধ, সমাজ এটাকে মেনে নেবে না। রিনার মনে হল সে যেন এক বিশাল খাদে পড়ে গেছে, যেখান থেকে তার আর কোনোদিন বের হয়ে আসা হবে না। রিনা সেদিন মেসোমশাইকে বলল, আমি জানি না মেসোমশাই কি করব, আমার মাথার ভেতরে সব এলোমেলো হয়ে গেছে। মেসোমশাই রিনার হাত ধরে বললেন, শান্ত হও রিনা, আজ রাতে আমরা কিছু ভাবব না, তুমি বিশ্রাম নাও, আমি আছি তোমার পাশে। সেদিন রাতে মেসোমশাই রিনার পাশে সোফায় শুয়ে রইলেন, কিন্তু রিনার চোখে এক ফোঁটাও ঘুম ছিল না। তার মাথায় শুধু ঘুরছিল, এই সন্তান কার? পরের দিন রিনা একটু শান্ত হয়ে মেসোমশাইয়ের সাথে বসল। মেসোমশাই বললেন, রিনা, তুমি কি শাওনকে সবটা খুলে বলতে চাও? রিনা চমকে উঠল, না মেসোমশাই, এটা কি করে সম্ভব? ও যদি সব জানতে পারে তাহলে আমাকে মেরে ফেলবে, আমাদের দুজনের জীবনই শেষ হয়ে যাবে। মেসোমশাই দীর্ঘশ্বাস ফেলে বললেন, তাহলে কি সন্তানটা নষ্ট করে ফেলবে? রিনা কেঁপে উঠল, না মেসোমশাই, আমি সেটা পারব না, এটা আমার রক্ত, আমার সন্তান, আমি একটা খুনি হতে পারব না। রিনার দ্বিধা মেসোমশাইকেও দোটানায় ফেলে দিয়েছিল। তিনি রিনাকে বললেন, তাহলে একটা কাজ করা যায়, শাওন যেহেতু অনেকদিন বাইরে ছিল, আমরা এটা শাওনের সন্তান হিসেবেই চালিয়ে দিতে পারি। তুমি তোমার শারীরিক অবস্থার দিকে নজর রাখো, আমি দেখছি কি করা যায়। রিনা প্রথমে রাজি ছিল না, কারণ সে জানে এটা একটা মহা মিথ্যা হবে, কিন্তু অন্য কোনো উপায়ও তার চোখে পড়ছিল না। মেসোমশাইয়ের কথায় কেমন যেন একটা ভরসা ছিল, একটা সমাধানের পথ দেখাচ্ছিল। রিনা মেসোমশাইয়ের কথায় রাজি হল, কিন্তু তার মনের ভেতরের অপরাধ বোধটা আরও গভীর হল। সে এখন শুধু শাওনের সাথে প্রতারণাই করছে না, নিজের সন্তানের সাথেও করছে। এই চিন্তা তাকে সারাক্ষণ কুরে কুরে খাচ্ছিল। মেসোমশাই রিনার দেখাশোনা করতে লাগলেন। তিনি রিনার জন্য ফলমূল, পুষ্টিকর খাবার নিয়ে আসতেন। রিনা যখন একা থাকত, তিনি এসে ওর পাশে বসতেন, ওর হাত ধরে কথা বলতেন। রিনা এই সময়ে মেসোমশাইয়ের প্রতি আরও বেশি নির্ভরশীল হয়ে পড়ল। তার মনে হতো এই মানুষটিই তার একমাত্র আশ্রয়। শাওন ফোন করে জানতে চাইল, রিনা, তোমার শরীর কি খারাপ? তোমার গলাটা কেমন যেন লাগছে। রিনা নিজেকে সামলে নিয়ে বলল, না গো, তেমন কিছু না, একটু সর্দি লেগেছে, তাই গলাটা বসে গেছে। শাওন বলল, সাবধানে থেকো, আমি আর সপ্তাহখানেকের মধ্যেই ফিরছি। শাওনের ফেরার খবর রিনার বুকে আবারও ভয় ধরিয়ে দিল। শাওন ফিরল, রিনা তাকে হাসি মুখে বরণ করল, কিন্তু তার মনের ভেতরে চলছিল এক তীব্র অস্থিরতা। শাওন রিনার দিকে তাকিয়ে বলল, রিনা, তোমাকে কেমন যেন পাল্টে গেছে মনে হচ্ছে, আগের থেকে যেন আরও সুন্দর লাগছে, তবে একটু ক্লান্তও মনে হচ্ছে। রিনা লজ্জিত হয়ে বলল, ধুর, তুমিও যা বলো। শাওন রিনাকে কাছে টেনে নিল। রিনা অনুভব করল শাওনের স্পর্শে এক অদ্ভুত শীতলতা। সে জানে সে এক মিথ্যা জীবন যাপন করছে। কয়েকদিন পর রিনা শাওনকে তার প্রেগন্যান্সির খবরটা জানাল। শাওন প্রথমে বিশ্বাস করতে পারছিল না, তার চোখে মুখে এক অদ্ভুত আনন্দের ঝলক। সত্যি বলছো রিনা, আমি বাবা হতে চলেছি? শাওন আনন্দে আত্মহারা হয়ে রিনাকে জড়িয়ে ধরল। রিনার চোখে জল চলে এলো। সে খুশি না দুঃখী তা বুঝতে পারছিল না। শাওন তার স্ত্রীকে পরম ভালোবাসায় জড়িয়ে ধরেছিল, আর রিনা তার বুকে মাথা রেখে মিথ্যা হাসছিল। শাওন তার মা বাবাকে খবরটা দিল, তারাও খুব খুশি হলেন। রিনার মা বাবাও আনন্দিত হলেন। সবাই রিনাকে অভিনন্দন জানাতে লাগলেন। রিনা সবার ভালোবাসা আর অভিনন্দনের মাঝে ডুবে গেল, কিন্তু তার মনের ভেতরের অপরাধ বোধটা এক মুহূর্তের জন্য তাকে ছেড়ে গেল না। এই সন্তানটা শাওনের কিনা, এই চিন্তাটা তাকে সারাক্ষণ তাড়া করে বেড়াচ্ছিল। মেসোমশাই খবরটা শুনে রিনাকে ফোন করলেন, রিনা মা, তোমার খবর শুনে খুব খুশি হলাম, সাবধানে থেকো। মেসোমশাইয়ের গলায় এক অদ্ভুত মিশ্র অনুভূতি, আনন্দ আর বেদনা।
রিনা বুঝতে পারছিল মেসোমশাইও এই মিথ্যেটা বহন করছেন। রিনার প্রেগন্যান্সির দিনগুলো কাটছিল। শাওন তার স্ত্রীর খুব যত্ন নিতে লাগল, তাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে লাগল। রিনার মনে হল শাওন যেন এই প্রথমবার তাকে এতটা মনোযোগ দিচ্ছে, এতটা ভালোবাসছে। কিন্তু রিনার মনের কোণে মেসোমশাইয়ের প্রতি একটা অদ্ভুত টান খেকেই গেল। মেসোমশাই আসতেন, শাওন না থাকলে রিনার সাথে কথা বলতেন, তার শরীরের খোঁজ খবর নিতেন। রিনা অনুভব করত মেসোমশাইয়ের চোখে তার প্রতি এক গভীর ভালোবাসা। একদিন রিনা ডাক্তারের কাছে গিয়েছিল চেকআপের জন্য। ডাক্তার তাকে কিছু পরীক্ষার কথা বললেন, আল্ট্রাসোনোগ্রাফি করার কথা বললেন। রিনার বুকে আবারও ভয় দানা বাঁধতে শুরু করল। যদি আল্ট্রাসোনোগ্রাফিতে এমন কিছু ধরা পড়ে যা শাওনের সাথে তার সম্পর্কের তারিখের সাথে না মেলে, রিনা ভয়ে কুঁকড়ে গেল। সে জানত তার মিথ্যাটা আর বেশিদিন টিকবে না। আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্ট এলো। ডাক্তার রিপোর্ট দেখে বললেন, সব ঠিক আছে, তবে একটা বিষয়। ডাক্তার একটু দ্বিতস্তত করে বললেন, আপনার গর্ভাধারণের সময়টা আমার হিসাবে একটু আগে, মানে আপনার শেষ মাসিক শুরুর তারিখ অনুযায়ী যা হওয়ার কথা তার চেয়ে সপ্তাহ দুয়েক বেশি মনে হচ্ছে। এইটা রিনার দুনিয়া যেন থমকে গেল। সপ্তাহ দুয়েক আগে, তার মানে এই সন্তান মেসোমশাইয়ের। রিনার মনটা ভয়ে আর অস্থিরতায় ছেয়ে গেল। শাওন ডাক্তারের কথা শুনছিল, কিন্তু তেমন কিছু বুঝতে পারছিল না। সে বলল, ডাক্তার সাহেব, এতে কি কোনো সমস্যা হবে? ডাক্তার হেসে বললেন, না না, কোনো সমস্যা নেই, শুধু ডেলিভারির তারিখটা একটু এগিয়ে আসবে, এই আর কি। শাওন আশ্বস্ত হল, কিন্তু রিনা মনে হল তার মিথ্যেটা ধরা পড়ে গেল। বাড়ি ফিরে রিনা মেসোমশাইকে ফোন করল। রিনা কাঁপা গলায় সব কথা বলল। মেসোমশাইও হতবাক হয়ে গেলেন। সপ্তাহ দুয়েক আগে, তার মানে কি? মেসোমশাই নিজেও যেন বিষয়টা বিশ্বাস করতে পারছিলেন না। রিনা বলল, মেসোমশাই, এখন কি হবে? শাওন যদি একদিন জানতে পারে? মেসোমশাই রিনাকে শান্ত হতে বললেন, ভয় পেও না রিনা, ডাক্তারও তো বলেছে এটা সাধারণ ব্যাপার, তুমি একদম স্বাভাবিক থাকো, কেউ কিছু বুঝতে পারবে না। কিন্তু রিনার মনে শান্তি ছিল না। সে জানত এই মিথ্যাটা তাকে সারা জীবন তাড়িয়ে বেড়াবে। প্রতিটা মুহূর্তে তার মনে অপরাধবোধের কাঁটা বেঁধবে। কিন্তু এই মুহূর্তে তার আর কোনো উপায় ছিল না। সে শুধু মেসোমশাইয়ের ওপরই নির্ভর করেছিল। রিনার প্রেগন্যান্সি বাড়ছিল, তার পেটটা ধীরে ধীরে বড় হতে লাগল। শাওন রিনার যত্ন নিচ্ছিল, কিন্তু তার অফিসের ব্যস্ততা কমছিল না। রিনা অনুভব করত শাওন যেন সন্তানকে যতটা ভালোবাসে, রিনাকে ততটা বাসে না। এই অনুভূতিটা রিনাকে আরও বেশি করে মেসোমশাইয়ের দিকে ঠেলে দিচ্ছিল। মেসোমশাই আসতেন, রিনার পেটে হাত বুলিয়ে দিতেন, সন্তানের সাথে কথা বলতেন। রিনার মনে হতো মেসোমশাইয়ের স্পর্শে তার অনগত সন্তানও যেন এক অন্যরকম ভালোবাসা অনুভব করছে। একদিন রিনা মেসোমশাইকে বলল, মেসোমশাই, তুমি কি এই সন্তানের আসল বাবা হতে পারবে না? মেসোমশাই রিনার দিকে তাকিয়ে কিন্তু তাকে সবার সামনে শাওনের সন্তান হিসেবে পরিচয় দিতে হবে। শাওন রিনার হাত ধরে বলল, ধন্যবাদ রিনা, তুমি আমাকে পৃথিবীর সেরা উপহারটা দিলে। রিনা হাসার চেষ্টা করল, কিন্তু তার চোখে জল চলে এলো। এই জল আনন্দের ছিল না, ছিল অপরাধবোধের। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর মেসোমশাই রিনাকে ফোন করলেন। রিনা মা, তোমার খবর শুনে খুব খুশি হলাম। আমি এখনই আসতে পারব না, পরে আসব। মেসোমশাইয়ের গলায় এক অদ্ভুত চাপা আনন্দ। রিনা বুঝতে পারছিল মেসোমশাইও এই সন্তানের জন্য কতটা খুশি। কয়েকদিন পর মেসোমশাই রিনাকে দেখতে এলেন। শাওন তখন অফিসে। রিনা মেসোমশাইকে দেখে খুশি হল। মেসোমশাই রিনার কোলে শুয়ে থাকা সন্তানটির দিকে তাকিয়ে রইলেন। তার চোখে জল চলে এলো। তিনি আলতো করে সন্তানের মাথায় হাত বুলালেন। রিনা অনুভব করল এই স্পর্শে কেমন যেন এক গভীর ভালোবাসা। মেসোমশাই রিনার দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, অনেক সুন্দর হয়েছে তোমার ছেলে, একদম তোমার মতো। রিনার চোখে জল চলে এলো। সে মেসোমশাইয়ের বুকে মাথা রাখল। মেসোমশাই রিনার মাথায় হাত বুলাতে লাগলেন। সেই মুহূর্তে তাদের দুজনার মনেই এক অদ্ভুত মিশ্র অনুভূতি, একদিকে আনন্দ, অন্যদিকে অপরাধবোধ। রিনার ছেলে বড় হতে লাগল। সে ছিল খুব মিষ্টি আর শান্ত প্রকৃতির। শাওন ছেলেকে খুব ভালোবাসত, তার সাথে খেলত, গল্প করত। রিনা এসব দেখে খুশি হতো, কিন্তু তার মনের ভেতরের অপরাধবোধটা এক মুহূর্তের জন্য তাকে ছেড়ে গেল না। সে জানত এই সন্তান তার আর মেসোমশাইয়ের। মেসোমশাই নিয়মিত রিনাকে দেখতে আসতেন। তিনি সন্তানের জন্য খেলনা, পোশাক নিয়ে আসতেন। শাওন মেসোমশাইকে খুব শ্রদ্ধা করত, ভাবত মেসোমশাই রিনার জন্য কতটা আপন, রিনার কত খোঁজ খবর রাখেন। রিনা মনে মনে হাসত, শাওন যদি জানতে পারত মেসোমশাইয়ের এই ভালোবাসার আসল অর্থটা কী।
ছেলে বড় হতে হতে মেসোমশাইয়ের সাথে তার এক অদ্ভুত সম্পর্ক তৈরি হল। ছেলে মেসোমশাইকে দেখলেই তার কাছে ছুটে যেত, তার কোলে উঠে বসত। মেসোমশাইও ছেলেকে খুব ভালোবাসতেন, তার সাথে খেলতেন, গল্প করতেন। রিনা এসব দেখে অবাক হতো। সে মনে মনে ভাবত, রক্তের টান বলে কি কিছু আছে? মেসোমশাই তো তার আসল বাবা। একদিন মেসোমশাই রিনাকে বললেন, রিনা মা, আমি কিছুদিন বাইরে যাব, হয়তো 1 মাসের জন্য। আমার কিছু জরুরি কাজ আছে। রিনা মেসোমশাইয়ের কথা শুনে মন খারাপ করল। সে জানত মেসোমশাই ছাড়া তার জীবনটা আবার একাকী হয়ে পড়বে। মেসোমশাই রিনাকে আশ্বস্ত করলেন, চিন্তা করো না রিনা, আমি সবসময় তোমার পাশে আছি। মেসোমশাই চলে গেলেন। রিনার জীবনটা আবার একাকী হয়ে পড়ল। শাওন তখনও ব্যস্ত, তখনও অফিসের কাজে মগ্ন। রিনার মনে হল তার জীবনের সব রং যেন ফিকে হয়ে গেছে। সে শুধু সন্তানের মুখের দিকে তাকিয়ে বাঁচতে লাগল। 1 মাস পর মেসোমশাই ফিরে এলেন। রিনা মেসোমশাইকে দেখে খুব খুশি হল। মেসোমশাই রিনার জন্য কিছু উপহার নিয়ে এসেছিলেন, ছেলের জন্য খেলনা। মেসোমশাই ফিরে আসার পর রিনার জীবনে আবার আনন্দ ফিরে এলো। সে আবার মেসোমশাইয়ের সাথে গল্প করত, তার পাশে বসত। একদিন রিনা মেসোমশাইকে বলল, মেসোমশাই, আমার মনে হয় তুমি এই সন্তানকে খুব ভালোবাসো। মেসোমশাই রিনার দিকে তাকিয়ে হাসলেন। রিনা মা, সে আমার সন্তান, তাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? মেসোমশাইয়ের এই কথাগুলো রিনার বুকে এক অন্যরকম শান্তি এনে দিল। সে জানত তার সন্তান তার আসল বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে না। রিনার ছেলে স্কুলে যেতে শুরু করল। সে ছিল খুব মেধাবী ছাত্র। শিক্ষক শিক্ষিকারা সবাই তাকে ভালোবাসতেন। শাওন ছেলের সাফল্যে খুব খুশি হতো। রিনা মনে মনে গর্ববোধ করত, তার সন্তান খুব ভালো মানুষ হচ্ছে। দিনের পর দিন, মাস থেকে মাস, বছর থেকে বছর গড়িয়ে যাচ্ছিল। রিনা আর মেসোমশাইয়ের সম্পর্কটা একই রকম ছিল, সেই নীরব চুক্তি, সেই নিষিদ্ধ ভালোবাসা। শাওন তখনও ব্যস্ত, তখনও তার অফিসের কাজ আর ব্যবসার পরিধি বাড়াতে ব্যস্ত। রিনা অনুভব করত তার জীবনটা যেন এক অদ্ভুত সমীকরণে বাঁধা পড়ে গেছে। সে একই সাথে একজন সুখী স্ত্রী, একজন সুখী মা, কিন্তু তার মনের গভীরে লুকিয়েছিল এক গভীর অপরাধবোধ আর এক নিষিদ্ধ ভালোবাসার গল্প। রিনার ছেলের বয়স এখন 10 বছর, সে এখন বেশ বড় হয়েছে। একদিন স্কুল থেকে ফিরে ছেলে রিনাকে বলল, মা, তুমি আর মেসোমশাই কি খুব ভালো বন্ধু? রিনা ছেলের প্রশ্ন শুনে চমকে উঠল। কেন রে বাবা, এমন কথা কেন জিজ্ঞেস করছিস? ছেলে বলল, না মা, মেসোমশাই যখন আসেন তখন তুমি খুব খুশি হও, আর তোমরা দুজন খুব গল্প করো, হাসো, তারই মনে হলো। রিনা ছেলের দিকে তাকিয়ে হাসল। তার মনের ভেতরের ভয়টা আবার মাথাচাড়া দিয়ে উঠল। সে জানত বাচ্চারা খুব কৌতূহলী হয়, তারা অনেক কিছু লক্ষ্য করে। রিনা ছেলেকে বলল, হ্যাঁ রে বাবা, মেসোমশাই তো আমার মায়ের দূর সম্পর্কের ভাই, সেই সূত্রে আমারও মেসোমশাই, তিনি তো আমার খুব আপনজন, তাই আমাদের ভালো বন্ধুত্ব। ছেলে রিনার কথা শুনে মাথা নাড়ল। এই ঘটনাটা রিনাকে আরও বেশি সতর্ক করে তুলল। সে জানত তার মিথ্যাটা আর বেশিদিন টিকবে না। একদিন হয়তো তার সন্তান কিংবা শাওন কিংবা অন্য কেউ সবটা জেনে যাবে। তখন কি হবে? রিনা মনে মনে ভাবল, আর কতদিনেই মিথ্যা নিয়ে বাঁচব? মেসোমশাইও দিন দিন বৃদ্ধ হচ্ছিলেন। তার চুল আরও সাদা হয়েছে, চোখে চশমার পাওয়ারও বেড়েছে, কিন্তু রিনার প্রতি তার ভালোবাসা, তার মনোযোগ এক মুহূর্তের জন্য কমেনি। রিনা অনুভব করত এই মানুষটা তার জীবনের শেষ আশ্রয়। একদিন মেসোমশাই রিনাকে বললেন, রিনা মা, আমার মনে হয় আমার দিন ঘনিয়ে আসছে। রিনা মেসোমশাইয়ের কথা শুনে কেঁপে উঠল। কি বলছো মেসোমশাই, তোমার কিছু হবে না, তুমি আরও অনেক দিন বাঁচবে। মেসোমশাই রিনার হাত ধরে বললেন, রিনা মা, জীবন এক অদ্ভুত জিনিস, এখানে কোনো কিছুই চিরস্থায়ী নয়। মেসোমশাইয়ের কথা শুনে রিনার মন খারাপ হল। সে জানত মেসোমশাই তার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছেন। মেসোমশাই ছাড়া তার জীবনটা কেমন হবে রিনা তা কল্পনাও করতে পারত না। কয়েক মাস পর মেসোমশাই হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। রিনা মেসোমশাইয়ের খবর শুনে ছুটে গেল। মেসোমশাইকে হাসপাতালে ভর্তি করা হল। রিনা দিন রাত মেসোমশাইয়ের পাশে থাকত। শাওন অফিসের ব্যস্ততার কারণে তেমন একটা আসতে পারত না। রিনা মেসোমশাইয়ের সেবা করত, তার জন্য খাবার নিয়ে যেত। হাসপাতালের বেডে শুয়ে মেসোমশাই রিনার হাত ধুলে বললেন, রিনা মা, আমার শেষ ইচ্ছা তুমি তোমার ছেলেকে সব সত্যিটা বলবে। ও যেন জানে ওর আসল বাবাকে। আমার এই মিথ্যা নিয়ে
বাঁচাটা আমার জন্য খুব কষ্টের। রিনা মেসোমশাইয়ের কথা শুনে কেঁদে উঠল। মেসোমশাই, আমি কি করে এটা পারব? যদি শাওন জানতে পারে? মেসোমশাই দুর্বল গলায় বললেন, রিনা মা, সত্যিটা একদিন না একদিন প্রকাশ পাবেই। তুমি আমার সন্তানকে সবটা বলবে। মেসোমশাইয়ের চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল। রিনা মেসোমশাইয়ের হাত ধরে বলল, ঠিক আছে মেসোমশাই, আমি তোমার কথা রাখব। আমি আমার ছেলেকে সব সত্যিটা বলবো। মেসোমশাই রিনার কথা শুনে শান্ত হলেন। তার মুখে এক অদ্ভুত শান্তি ফুটে উঠল। কয়েকদিন পর মেসোমশাই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। রিনার দুনিয়া যেন থমকে গেল। সে জানত মেসোমশাই তার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ ছিলেন। মেসোমশাইয়ের মৃত্যুতে রিনা একা হয়ে পড়ল। তার জীবনের সব রং যেন ফিকে হয়ে গেল। মেসোমশাইয়ের শেষ কৃত্যে রিনা, শাওন, রিনার মা বাবা, শ্বশুর শাশুড়ি সবাই উপস্থিত ছিলেন। শাওন মেসোমশাইয়ের মৃত্যুতে দুঃখিত হল। সে ভাবল মেসোমশাই রিনার জন্য কতটা আপন ছিলেন। মেসোমশাইয়ের মৃত্যুর পর রিনার জীবনে এক অদ্ভুত শূন্যতা নেমে এলো। সে মেসোমশাইকে খুব মিস করত। তার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত রিনার মনে ভেসে উঠত। মেসোমশাইয়ের শেষ কথাগুলো রিনার কানে বাজছিল, তুমি তোমার ছেলেকে সব সত্যিটা বলবে। রিনা জানত তাকে এই কঠিন কাজটা করতে হবে। তাকে তার ছেলেকে সব সত্যিটা বলতে হবে। কিন্তু সে কি করে এটা পারবে? সে কি করে তার সন্তানের কাছে তার মিথ্যাটা প্রকাশ করবে? এই চিন্তা তাকে সারাক্ষণ কুরে কুরে খাচ্ছিল। দিন কাটছিল। রিনার ছেলে এখন কলেজের ছাত্র। সে খুব বুদ্ধিমান আর সংবেদনশীল। রিনা ভাবল এটাই হয়তো সঠিক সময়। তাকে তার ছেলেকে সব সত্যিটা বলতে হবে। একদিন রিনা ছেলেকে তার পাশে বসালো। তার মনের ভেতরটা ভয়ে কাঁপছিল। রিনা বলল, বাবা, আজ আমি তোমাকে একটা গল্প শোনাব। এটা আমার জীবনের গল্প, তোমার জীবনের গল্প। ছেলে কৌতূহলী চোখে রিনার দিকে তাকালো। রিনা কাঁদতে কাঁদতে ছেলেকে সব কথা বলল। তার একাকিত্বের গল্প, শাওনের অনুপস্থিতির গল্প, মেসোমশাইয়ের আগমনের গল্প, তাদের দুজনের সম্পর্কের গল্প এবং তার গর্ভধারণের গল্প। রিনা তার ছেলেকে বলল, বাবা, তুমি শাওনের সন্তান নও, তুমি মেসোমশাইয়ের সন্তান। উনি তোমার আসল বাবা। রিনার ছেলে রিনার কথা শুনে স্তম্ভ হয়ে গেল। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে বিশ্বাস করতে পারছিল না তার মা তাকে এমন কথা বলছে। সে উঠে দাঁড়াল। তার চোখে জল। সে বলল, মা, তুমি কি মিথ্যা বলছ? রিনা ছেলে হাত ধরে বলল, না বাবা, আমি সত্যি বলছি। এটা আমার জীবনের সবচেয়ে বড় মিথ্যা। আমি তোমাকে আর মিথ্যের আড়ালে রাখতে চাই না। রিনার ছেলে ছুটে ঘর থেকে বেরিয়ে গেল। রিনা কাঁদতে কাঁদতে ছেলের পেছনে ছুটল। সে জানত এই সত্যিটা তার ছেলের জন্য খুব কষ্টকর হবে, কিন্তু তাকে এটা বলতেই হতো। ছেলে অনেকক্ষণ পর ফিরে এলো। তার চোখ ফোলা, মুখটা শুকনো। সে রিনার সামনে এসে দাঁড়াল। রিনা তার ছেলের দিকে তাকিয়েছিল। ছেলে রিনার দিকে তাকিয়ে বলল, মা, তুমি কেন এমন করলে? তুমি কেন আমাকে এতদিন মিথ্যা বললে? রিনা ছেলের হাত ধরে বলল, বাবা, আমি ভুল করেছি। আমি জানি আমি তোমার কাছে অপরাধী, কিন্তু আমি সেই মুহূর্তে অসহায় ছিলাম। শাওন আমাকে ভালোবাসত, কিন্তু আমার একাকিত্বটা সে কোনোদিন বুঝতে পারেনি। মেসোমশাই আমাকে সেই ভালোবাসা, সেই মনোযোগ দিয়েছিল যা আমি চেয়েছিলাম। ছেলে রিনার কথা শুনছিল। তার মনের ভেতরে এক তীব্র ঝড় বয়ে যাচ্ছিল। তার সারা জীবনের বিশ্বাস, তার পরিচয় সব যেন মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। সে ভাবতেও পারেনি তার মা তাকে এমন একটা কথা বলবে। ছেলে কিছুক্ষণ নীরব থাকার পর বলল, মা, তাহলে আমার বাবাকে শাওন না মেসোমশাই? রিনা ছেলের দিকে তাকিয়ে বলল, তোমার আসল বাবা মেসোমশাই, কিন্তু শাওন তোমাকে নিজের সন্তানের মতোই ভালোবেসেছে। সে তোমাকে নিজের সন্তান হিসেবেই বড় করেছে। ছেলে রিনার কথা শুনে দীর্ঘশ্বাস ফেলল। সে জানত না কি বলবে। তার মনে হলো সে যেন এক বিশাল মিথ্যের জালে আটকে আছে। তার জীবনটা যেন এক নাটক। পরের দিন রিনার ছেলে শাওনের সাথে কথা বলল। সে শাওনকে বলল, বাবা, আমার মা তোমাকে কিছু কথা বলতে চায়। শাওন কৌতূহলী চোখে রিনার দিকে তাকালো। রিনা ভয়ে কাঁপছিল। সে জানত এই মুহূর্তে তার জীবনের সবচেয়ে বড় সত্যিটা প্রকাশিত হতে চলেছে। রিনা শাওনকে সব কথা বলল। তার একাকিত্বের গল্প, মেসোমশাইয়ের সাথে তার সম্পর্কের গল্প। রিনা তার মা বাবাকে সব কথা বলল। তার একাকিত্বের গল্প, মেসোমশাইয়ের প্রতি তার ভালোবাসার গল্প। রিনার মা বাবা রিনার কথা শুনে দুঃখিত হলেন। তারা জানতেন রিনার জীবনে একাকিত্বটা কতটা গভীর ছিল। শাওন রিনাকে ডিভোর্স দিল। রিনা নিঃস্ব হয়ে গেল। সে তার স্বামী, তার সংসার, তার সব কিছু হারাল। তার জীবনটা যেন এক শূন্যতায় ভরে গেল। রিনা জানত তার এই পরিণতি তার নিজেরই ভুলের কারণে। রিনা তার ছেলেকে খুব মিস করত। সে জানত তার ছেলে তাকে ঘৃণা করবে। কিন্তু একদিন রিনার ছেলে তার মাকে দেখতে এলো। সে রিনার পাশে বসে বলল, মা,
আমি জানি তুমি ভুল করেছ, কিন্তু তুমি তো আমার মা, আমি তোমাকে ঘৃণা করতে পারব না। রিনা ছেলের কথা শুনে কেঁদে উঠল। সে তার ছেলেকে জড়িয়ে ধরল। ছেলে বলল, মা, তুমি একা থেকো না, তুমি আবার নতুন করে জীবন শুরু করো। রিনা ছেলের কথা শুনে অবাক হল। সে জানত না কি করে সে নতুন করে জীবন শুরু করবে। তার জীবনটা যেন এক অন্ধকারে ডুবে গিয়েছিল। রিনা তার ছেলেকে নিয়ে এক নতুন জীবন শুরু করার চেষ্টা করল। সে একটি ছোট চাকরি নিল। ছেলে তার মাকে সাহায্য করত। রিনা জানত তার জীবনটা আর আগের মতো হবে না, কিন্তু সে তার ছেলেকে নিয়ে বাঁচতে চাইছিল। রিনা এখন একজন সম্পূর্ণ অন্য মানুষ। তার জীবনের সব ভুল থেকে সে শিক্ষা নিয়েছে। সে জানত ভালোবাসা মানে শুধু শরীরের টান নয়, মনের গভীরের বোঝাপড়াও। মেসোমশাই তাকে সেই ভালোবাসা, সেই বোঝাপড়া দিয়েছিল। শাওন তাকে হয়তো ভালোবাসত, কিন্তু তার একাকিত্বটা সে কোনোদিন বুঝতে পারেনি। রিনা এখন তার ছেলেকে নিয়ে এক নতুন জীবন যাপন করছে। তার জীবনে সুখ হয়তো নেই, কিন্তু শান্তি আছে। সে তার ভুলের প্রায়শ্চিত্ত করছে। রিনা জানত তার এই গল্পটা সবার কাছে এক শিক্ষণীয় বার্তা। ভালোবাসা মানে শুধু অধিকার নয়, দায়িত্ব। আর বিশ্বাস, সেটা একবার ভাঙলে আর জোড়া লাগে না। তার এই গল্পটা এক সাধারণ নারীর ভেতরের গল্প, যেখানে লুকানো ইচ্ছে আর অদ্ভুত এক সম্পর্কের টানাপোড়ন তাকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে টেনে নিয়ে গিয়েছিল। জীবন মানুষকে কত কিছু শেখায়, কত ভুল থেকে মুক্তি দেয়। রিনা তার এই অভিজ্ঞতার মধ্য দিয়ে একজন পরিপূর্ণ মানুষে পরিণত হয়েছিল। সে জানত জীবনে যাই হোক না কেন, সত্যের পথটাই শেষ পর্যন্ত বেছে নিতে হয়, যদিও সেই পথ অনেক কঠিন আর যন্ত্রণাদায়ক হয়। রিনা এখন তার বাকি জীবনটা নিজের ছেলের সাথে সৎ ও সরলভাবে কাটানোর সংকল্প করেছিল। তার এই গল্পটা হয়তো অনেকের কাছে অবিশ্বাস্য মনে হবে, কিন্তু এটাই ছিল রিনার জীবনের কঠিনতম সত্য। সে তার ভুলের মাসুল দিয়ে, নিজের একাকিত্বের মূল্য দিয়ে আজ সম্পূর্ণ ভিন্ন এক রিনাতে পরিণত হয়েছে, যে রিনা জানে ভালোবাসার অর্থ কী আর সম্পর্কের মূল্য কতটা। বন্ধুরা, রিনার এই গল্পটা শুনে হয়তো তোমাদের মনে অনেক প্রশ্ন জেগেছে। রিনার জীবনের এই টানাপোড়ন, তার ভুল, তার পরিণতি, এই সব কিছু আমাদের শেখায় যে জীবনের প্রতিটা পদক্ষেপে আমাদের সতর্ক থাকতে হয়। ভালোবাসা, বিশ্বাস আর সততা, এই তিনটি স্তম্ভের ওপরই যে কোনো সম্পর্ক টিকে থাকে। রিনা হয়তো তার একাকিত্ব থেকে মুক্তি পেতে চেয়েছিল, কিন্তু তার পথটা ছিল ভুল। এই গল্পের পর তোমরা হয়তো রিনাকে ঘৃণা করবে, কিন্তু তার ভেতরের কষ্টটাকেও অনুভব করার চেষ্টা করো। আমরা সবাই মানুষ, আমাদের ভুল হয়, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়াই আসল জীবন। আর হ্যাঁ, তোমরা যারা আমার ইমো নাম্বার পেতে চাও, তারা আমাদের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন এবং #তিশার গল্প হ্যাশট্যাগ দিয়ে কমেন্ট করুন। আমরা আপনার ইমো নাম্বারে গল্পের পরের অংশ বা বিশেষ বার্তা পাঠাব এবং মাঝে মাঝে লাইভে এসে আপনাদের প্রশ্নের উত্তর দেব। তোমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো জীবনের কথা নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।